লেজার ল্যাব। না। সরাসরি ক্লাস করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার হাইটাই তুলতেছেন, সবে শোনা যাচ্ছে সাউন্ড। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আহ, লিখেন লেকচার 22। লিটারেরি টার্মস লিখেন। এক নম্বর দিয়ে লিখেন alliteration। প্রথম কি কোটেশন পড়াইতেছেন স্যার? কোটেশন তো আমি আপনাদের দাগা দিছি। কার কার কোটেশন পড়াবে রাইটারের পাশে বলে দিলাম না। কোটেশন কারেক্টার, কারেক্টার তো শুধু উইলিয়াম শেক্সপিয়ারের কারেক্টার 47-এর জন্য। এটাকে দুপুরের তিনটায় ক্লাসে বলে দিছেন? কেন আপনি প্রথম ক্লাসগুলো কি ছিলেন লিটারেচারের প্রথম থেকে, রেনেসাঁ থেকে শুরু করে? না, না, না। যদি না থাকেন তাহলে প্রশ্ন করার দরকার নেই, আপনার অ্যাটিটিউড খুব খারাপ। ঠিক আছে, আমি কয়েকদিন থেকে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু আমি এরকম ভাবে কাউকে ডাইরেক্ট বলি না। আপনার স্টুডেন্ট সুলভ, আপনার অ্যাটিটিউড না। আপনি আমার ক্লাসে একটা প্রশ্ন করবেন না, লাস্ট প্রশ্ন করলে আমি আপনার ব্লক দিয়ে দিব। যদি একটা প্রশ্ন করেন আমি আপনার ব্লক দিয়ে দিব। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দুই নম্বরে লিখেন অ্যাসুরেন্স। তিন নাম্বার অ্যানাফোরা। চার নম্বর দিয়ে লিখেন
সিমিলি 5 মেটাফর 6 নাম্বার দিয়ে লিখেন প্যারাডক্স 7 হাইপারবল 8 নাম্বার 8 নাম্বার দিয়ে লিখেন অক্সিমোরন 9 পার্সনিফিকেশন 10 নাম্বার দিয়ে লিখেন অনোমাটোপিয়া। ঠিক আছে, এই 10টা। এর সাথে কয়েকটা ছোট ছোট টার্মস লিখতে পারেন, যেমন কমেডি, ট্র্যাজেডি, এপিক, এলিজি, তারপর মনে করেন আইরনি, স্যাটায়ার, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, তারপর লিখতে পারেন লাস্টে মনে করেন ক্যাথারসিস। ঠিক আছে, লিটারেরি টার্মস এগুলো। শোনেন, আমি আপনাদের যখন প্রথম ক্লাস ছিল, ক্লাসের পাশে বলছিলাম যে কার কার কোটেশন পড়তে হবে, কোন কোন রাইটারের, আর কোন কোন রাইটারের কারেক্টার পড়তে হবে সেটাও পাশে বলে দিয়েছিলাম। কারেক্টার মানে সি, কোটেশন মানে কিউ। ক্লাস হলো 2 ঘন্টার ক্লাস। 2 ঘন্টার ক্লাসে কোটেশন কি লেখা সম্ভব বলেন? সিলেবাস তো সিলেবাসের মতো করে রাখে। কোটেশনে তো যদি উইলিয়াম শেক্সপিয়ারের কোটেশন লেখা হয় তাও তো লাগে 5-7 ঘন্টা মিনিমাম। কি তাই না? এটা তো বুঝতে হবে। আপনি যদি না বুঝে যদি প্রত্যেকদিন আমার অ্যাটাকিং প্রশ্ন করেন, মানুষের তো ধৈর্যের একটা লিমিট থাকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চলেন তাহলে এখান থেকে এই 10 জন হলো মাস্ট 47-এর জন্য লিটারেরি টার্মস, আর সাথে এই ছোট ছোট কয়েকটা টার্মস এগুলো লাগবে। ঠিক আছে, কমেডি, ট্র্যাজেডি, এপিক, এলিজি, আইরনি, স্যাটায়ার, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, ক্যাথারসিস। তাহলে প্রথম টার্মের নাম কি? অ্যালিট্রেশন। লিটারেরি। হ্যাঁ, অ্যালিট্রেশন। আসেন আমি লিখে দিই যদি পরে লাগে। হুম, স্যার আমি মাত্র জয়েন হলাম, এতক্ষণ জয়েনই করতে পারলাম না, একটু ফোনে সমস্যা ছিল স্যার। আমি এইমাত্র স্যার শুরু করছি। ঠিক আছে, প্রথম টার্ম লিখেন অ্যালিট্রেশন। অ্যালিট্রেশন মানে বাংলায় বলে অনুপ্রাস, বাংলা না জানলেও চলবে। অনুপ্রাস। এখন অ্যালিট্রেশন হলো রিপিটেশন অফ, আচ্ছা ই কি দেখা যাচ্ছে না? একজন বলছেন দেখা যাচ্ছে না। স্যার বেশি উপরও হয়ে গেছে, ঠিক আছে এখন? কে নাকি ঢুকতে পারতেছে না ভিতরে, 3বার ট্রাই করলাম ঢুকতে পারতেছে না। এরকম তো হওয়ার কথা না। স্যার আমারও এরকম হয়েছিল একটু আগে। হতে স্যার পারে। একটু স্ক্রিনশট নিব আগের ওইটা লেখাটা। তো আমি সবগুলো আমি বলে দিব। আচ্ছা, যাই হোক, নেন।
হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে? এখন অ্যালিটেশন হলো রিপিটেশন অফ সেম কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট লেটার। বাংলা লিখতে পারেন একই কনসোনেন্ট লেটার কোনো সেন্টেন্সের প্রত্যেক ওয়ার্ডের প্রথমে বসে। অ্যালিটেশনের সংজ্ঞা হলো সেম কনসোনেন্ট লেটার থাকতে হবে, ঠিক আছে? কোন সেন্টেন্সের স্যার প্রত্যেক, কালিটা আর একটু গাঢ় করা যায় অথবা আর একটু বড় করে লেখা যায় স্যার? এটা কি দেখা যায় না? স্যার দেখা যাচ্ছে স্যার, একটু মানে কষ্ট হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে। তাহলে অ্যালিটেশনের সংজ্ঞা হলো কোন সেন্টেন্সের প্রত্যেক ওয়ার্ডের প্রথমে সেম কনসোনেন্ট লেটার থাকতে হবে। এখন শুনেন, যে কোনো লিটারি টার্মস হতে গেলে সর্বনিম্ন 3 বার থাকা লাগবে। ব্র্যাকেটে লিখবেন সর্বনিম্ন 3 বার। তাহলে আবার বলি, একই কনসোনেন্ট লেটার কোন সেন্টেন্সের প্রত্যেক ওয়ার্ডের কোথায় থাকবে? প্রথমে থাকবে। যেমন আমরা যদি বলি, আমি গতকাল লিখছিলাম জেমস জয়েসের বিখ্যাত ডায়লগ, লাভ লাভস টু and to love love লাভ লাভ, লাভ লাভস টু লাভ লাভ। এখানে লাভের প্রথম লেটার কি? এল। এখানে আবার এল, এ লাভে আবার এল, লাভে আবার এল। এল কি ভায়াল লেটার না কনসোনেন্ট লেটার? কনসোনেন্ট কনসোনেন্ট লেটার কোন সেন্টেন্সের প্রত্যেক ওয়ার্ডের প্রথমে আছে না নাই? আছে। আছে। লিটারি টার্মস হতে গেলে সর্বনিম্ন কয়বার হওয়া লাগে? 3 বার আছে কয়বার? 4 বার তাহলে এটা চারবার। কিসের উদাহরণ? অ্যালিট্রেশন। অ্যালিট্রেশন। ঠিক আছে, এটা কিসের উদাহরণ? অ্যালিট্রেশন, অনুপ্রাস। যদি লিখতাম একটা, না এটা আসছে একবার পরীক্ষায়, এই বিগ বুলি, বুলি মানে কাউকে ভার্বালি অ্যাটাক করা, বিটস দা, একই কথা, বেবি বয়। এই বিগ বুলি বিটস দা বেবি বয়। চেক করেন, বিগ এর প্রথমে বি, বুলির প্রথমে বি, বিটস এর প্রথমে বি, বেবির প্রথমে বি, বয়ের প্রথমে বি। বি ভায়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। কোন sir. সেন্টেন্সের প্রত্যেক ওয়ার্ডের প্রথমে মিনিমাম কয়বার থাকা লাগে? 3 বার আছে কয়বার? 5 বার তাহলে 5 বার এই সেন্টেন্সটা কার মধ্যে পড়ছে? এলিটারেশন alliteration স্যার ঠিক আছে? এলিটারেশনের অর্থটা কি লিখেছেন? অনুপ্রাস। এটা লাগবে না, আমার থ্যাংক ইউ লাগবে না। এখন এগুলো কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই, এগুলো নিজেরাও তৈরি করা যায়। যেমন আমি একটা ওয়ার্ড বলি, আপনারা নিজের একটা বানান তো। যদি বলতাম লুৎফর, লুৎফরের প্রথমে কি? এল এল। বানান একটা অ্যালিটারেশন। পরের একটা ওয়ার্ড বলেন যেগুলো এল দিয়ে শুরু, আবার এল দিয়ে লিখেন। লাভ ফর লাভস হ্যাঁ লোটাস। দিলাম লাভস, লাভ লাভলি লুৎ দিলাম লাভলি। লুৎফর লাভলিকে ভালোবাসে, রাইট? তা লুৎফরের এল, লাভসে এল, লাভলিতে এল। এল ভায়াল না কনসোনেন্ট? কনসোনেন্ট কনসোনেন্ট, সেম কনসোনেন্ট মিনিমাম কয়বার থাকা লাগে? 3 বার এখানে আছে কয়বার? 3 বার 3 বার তাহলে এটা কিসের উদাহরণ? alliteration ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার বলেন তো নিজের একটা মুখে মুখে ট্রাই করেন। যদি বলতাম রহিম, রহিমের প্রথম অক্ষর কি? আর আর। রহিম কি করে? রহিম রানস ইন দি রহিম রেইন রিডিং রুম। রহিম রিডস,
হ্যাঁ, রহিম রিডস ইন দ্য রিডিং রুম। হ্যাঁ, হয়। রহিমের আর, রিডস এর আর, আবার রিডিং এর আর। রহিম, কে যেন বলে রহিম রানস। হ্যাঁ, রহিম দৌড়ায়। কোথায়? ইন দ্য রেস, দৌড় প্রতিযোগিতায়। তাহলে রান, রহিমের আর, রানে আর, রেসে আর। তাহলে সেম লেটার 3 বার হলে কি হয়ে যায়? Alliteration. অ্যালিটেশন। ভাইয়াল হবে না কনসোনেন্ট? Consonant হলে গুড। এটা মুছে দিলাম, ঠিক আছে। সেকেন্ড টার্ম কি ছিল? অ্যাসোনেন্স। বাংলায় বলে স্বরসঙ্গতি, ঠিক আছে, স্বরসঙ্গতি। এখন বই আছে কোনো ওয়ার্ডের মাঝখানে শুধু ই থাকতে হয় না, এই কনসেপ্টটা মোটামুটি ভুল। অ্যাসোনেন্স হলো কোন সেন্টেন্সে সেম ভায়োল লেটার থাকতে হবে। এবার কোনো ওয়ার্ডের প্রথমে সর্বনিম্ন 3 বার। আবার বলি, সেম ভায়োল লেটার যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে সর্বনিম্ন কয়বার? 3 বার। 3 বার। 3 বার হলে তাকে কি বলে? Assonance. অ্যাসোনেন্স। আর Assonance বই আছে বলে। হলো সেম ই থাকে, শুধু ই কোনো ওয়ার্ডের মাঝখানে থাকে, ওটা আমরা নিব না আধুনিক গ্রামারে, ঠিক আছে। তাহলে সেম ভায়োল লেটার যদি কোনো সেন্টেন্সের প্রত্যেক ওয়ার্ডের প্রথমে থাকবে মিনিমাম কয়বার? 3 বার। 3 বার। তাকে কি বলে দিব? Assonance. কনসোনেন্ট। আর সেম কনসোনেন্ট লেটার যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে মিনিমাম 3 বার, কি বলবো? Alliteration. অ্যালিটেশন। তাহলে অ্যালিটেশনের ঠিক অপোজিট কি? অ্যাসোনেন্স। Assonance. দেখেন কিভাবে হয়। যেমন দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেন একটা কবিতা ছিল, এস.টি. কোলরিজের বিখ্যাত কবিতা। কবিতা একটা লাইন ছিল, অ্যালোন অ্যালোন অল অ্যালোন All alone. অ্যালোন অন এ ওয়াইড ওয়াইড সি। লাগবে না, প্রথম লাইনটা আমি শুধু নিলাম, অ্যালোন অ্যালোন অল অ্যালোন। এখানে দেখেন অ্যালোনের প্রথম লেটার কি? এ। এ। অ্যালোনে ও এ, এটাতে ওই। অলে ও এ, অ্যালোনে ও এ। তাহলে এ ভায়েল না কনসোনেন্ট? ভাওয়েল। Vowel. ভায়েল লেটার কোন সেন্টেন্সের প্রত্যেক ওয়ার্ডের প্রথমে মিনিমাম কয়বার থাকতে হয়? 3 বার। 3 বার। 3 বার। এখানে আছে কয়বার? 4 বার। 4 বার। তাহলে এটা কিসের মধ্যে পড়ছে? অ্যালিট্রেশন না অ্যানাফোরা না অ্যাসোনেন্স? Assonance. অ্যাসোনেন্স। বলেন তো একটা, নিজেরা কয়েকটা বলেন। যদি বলতাম অ্যান আই, একটা চোখ, কিপস রাখে, কি রাখে? স্যার একটা আওয়াজ হচ্ছে কিসের? হ্যাঁ, কার যেন ইসে খুব, আচ্ছা কথা না বললে এটা অফ রাখেন, ঠিক আছে। অ্যান আই কিপস, আই চোখ রাখে, অন এভরি আই, একটা চোখ সব চোখের উপর দৃষ্টি রাখে বা চোখ রাখে। দেখেন কিভাবে হয়। আয়ের প্রথমে কি? ই। এ আই আবার ই, এভরিতে আবার ই, E. আইতে ই। ই ভায়েল না কনসোনেন্ট? Vowel. ভায়েল Vowel. মিনিমাম কয়বার থাকা উচিত? 3 বার। তিন আছে বার। কয়বার? 4 বার। 4 বার। কিসের উদাহরণ? অ্যাসোনেন্স, ঠিক আছে। দেখেন আরেকটা উদাহরণ। আচ্ছা, এটা বানান, আমি এটা লিখছিলাম মনে আগে একবার। ইতি, ইতির প্রথম অক্ষর কি? ই। বানান একটা সেন্টেন্স, প্রথমে ই আবারও ই লাগবে, আবার ই লাগবে। It eats. Eat every day. ইতি কি খায়? He eats every day. In the evening. Eats rice every day. Eats egg every শুধু day. ইভিনিং এ Rice খান every day. খান। He eats egg রাইস every day. এভরিডে। হ্যাঁ দিলাম, ইট ইটস এগস Egg every day. এভরি ডে ইন দ্য ইভিনিং। যোগ করতে পারেন আবার।
ঠিক আছে, ইটসে আবার ই, এক্সে আবার ই, ইতে আবার ই। তাহলে ই ভায়েল না কনসোনেন্ট? কোন ওয়ার্ডের প্রথমে সর্বনিম্ন কয়বার থাকা উচিত? তিনবার আছে কয়বার? চারবার কিসের উদাহরণ? Assonance. অ্যালিটারেশন স্যার অ্যাসোনেন্স বুঝছেন কিনা? হ্যাঁ বলেন। তার পরীক্ষায় কি এটা এভাবে থাকে যে এরকম একটা সেন্টেন্স দিবে, হ্যাঁ এটা হচ্ছে তারপর বলবো নিয়ম? হুইচ লিটারি টার্ম ইজ ইট, এটা কিসের মধ্যে পড়ছে? জি অ্যালিটারেশন স্যার, অ্যাসোনেন্স, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ okay. মুছে দিলাম আমি এটা। এরপর এটা কি ছিল? অ্যানাফোরা। খেয়াল করেন অ্যানাফোরা। এখানে শোনেন, অ্যালিটারেশন আর অ্যাসোনেন্স ছিল শুধু লেটার, হয় কনসোনেন্ট লেটার 3 বার থাকলে হয় অ্যালিটারেশন, আর ভায়াল লেটার 3 বার থাকলে হয় অ্যাসোনেন্স। এবার থাকবে সরাসরি ওয়ার্ড বা ফ্রেজ। একই ওয়ার্ড বা ফ্রেজ মানে কয়টা শব্দ? একাধিক শব্দ। আর ওয়ার্ড মানে কয়টা শব্দ? একটা শব্দ। ওয়ার্ড মানে হলো একটা শব্দ। তাহলে কোন সেন্টেন্সে যদি একই ওয়ার্ড বা ফ্রেজ সর্বনিম্ন কয়বার থাকে? একাধিকবার 3 বার। লিটার টার্মস হতে গেলে 3 বার লাগে। হ্যাঁ, একই ওয়ার্ড বা ফ্রেজ যদি কোনো সেন্টেন্সে সর্বনিম্ন 3 বার থাকে, তখন তার সেই সেন্টেন্সটাকে আমরা কি বলে দিব? অ্যানাফোরা। সংজ্ঞা কি লেখা লাগবে? জি স্যার, লেখা লাগবে। স্যার অ্যানাফোরা অর্থ কি? কোনো অর্থ নাই। একই ওয়ার্ড বা ফ্রেজ কোন সেন্টেন্সে সর্বনিম্ন 3 বার বসে। আচ্ছা আমি লিখি। কোন সেন্টেন্সে সর্বনিম্ন 3 বার থাকবে। ফ্রেজ মানে কয়টা শব্দ? একাধিক একাধিক। আর ওয়ার্ড মানে কয়টা শব্দ? একটা শব্দ। যদি বলতাম আমি তোমাকে কখনোই কখনোই সাহায্য করব না, আই উইল নেভার নেভার নেভার, আরো দিতে পারি নেভার হেল্প ইউ, আই উইল নেভার 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 হেল্প ইউ। তো নেভার 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 কি একই ওয়ার্ড, সেম ওয়ার্ড? একটি ওয়ার্ড হ্যাঁ, একটা সেম ওয়ার্ড বসছে কয়বার? চারবার 4 বার। সর্বনিম্ন কয়বার থাকা উচিত? 3 বার তাহলে এটা কিসের উদাহরণ? কেউ একজনের জন্য সবার অ্যানাফোরা। এখন শোনেন, এই সেন্টেন্সটা কিন্তু অ্যালিটারেশনের মধ্যেও যায়। নেভারের প্রথমে এন, নেভারের প্রথমে এন, নেভারের প্রথমে এন, নেভারের প্রথমে এন। তাহলে সেম কনসোনেন্ট লেটারও কিন্তু আছে 4 বার। এটাকে কিন্তু অ্যালিটারেশনও বলা যায়। তো প্রশ্ন যদি অ্যালিটারেশনও থাকে অ্যানাফোরাও থাকে, মাস্ট কি দিব? অ্যানাফোরা, কারণ সরাসরি ওয়ার্ড চলে আসছে। তাহলে এটাকে কিন্তু অ্যালিটারেশনের মধ্যেও ফেলা যায়, কিন্তু অপশন যদি অ্যালিটারেশনও থাকে অ্যানাফোরাও থাকে, মাস্ট কি দিব? আর অ্যানাফোরা না থাকলে কি দিব? অ্যালিটারেশন। যেমন ওই অ্যানাফোরা অ্যালিটারেশন একটা উদাহরণ আমি লিখে আসছিলাম, লাভ। স্যার এই সেন্টেন্সটার মিনিং কি হবে? আমি তোমাকে কখনোই 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 সাহায্য করবো না। তাহলে লাভ এখানে আসছে কয়বার? সেম ওয়ার্ড 4 বার। 4 বার। তাহলে এটা কিসের উদাহরণ? একই সাথে অ্যানাফোরা। অ্যানাফোরা অ্যালিটারেশন কিন্তু এটা অ্যালিটারেশনের মধ্যেও ফেলা যায়। অ্যানাফোরা না থাকলে কি দিব? কেউ একজনের জন্য সবার সমস্যা হচ্ছে, একটু কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করে। আবু সায়েম দেখাচ্ছে যখন হচ্ছে ও আমার তো এটা যদি অ্যানাফোরাও থাকে অ্যালিটারেশনও থাকে, মাস্ট কি দিব? আচ্ছা, তো অ্যানাফোরায় সেম ওয়ার্ডও থাকতে পারে অথবা সেম কি থাকতে পারে? ফ্রেজ। মিনিমাম কয়বার? 3 বার দেখেন কিভাবে হয়। যদি বলতাম
My life is beautiful, comma. My life is wonderful, comma. My life is fantastic. এখন দেখেন মাই লাইফ এক না একাধিক শব্দ, একাধিক শব্দ। একাধিক শব্দ। এখানে আবার মাই লাইফ, এখানে আবার মাই লাইফ। তো মাই লাইফ এটা ওয়ার্ড না ফ্রেজ? ফ্রেজ। ফ্রেজ Phrase. বলছে কয়বার? ঠিক আছে না? 3বার। তাহলে এখানে সেম ফ্রেজ যদি 3বার বসে সেটাও গ্রামারে কি বলে? ঠিক আছে, তো আমরা লিখছিলাম অ্যালোন অ্যালোন অল অ্যালোন, একটা উদাহরণ লিখছিলাম অ্যালোন অ্যালোন অল অ্যালোন। অ্যালোন কয়বার বসছে এখানে? 3বার। 3বার। তাহলে ওটা কিসের মধ্যে পড়ে? অ্যানাফোরার মধ্যে। অ্যানাফোরা। যদি অপশনে অ্যানাফোরা না থাকে তখন কি দিতাম? অ্যালোন অ্যালোন অল অ্যালোন, অ্যাসোনেন্স। কারণ ওটা হলো ভায়েল। ঠিক আছে, তাহলে সকল অ্যানাফোরায় অ্যালিটারেশন বা অ্যাসোনেন্স, কিন্তু সকল অ্যাসোনেন্স বা অ্যালিটারেশন অ্যানাফোরা না। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। ওকে ফাইন। 4 নাম্বার কি ছিল? ফ্যামিলি। ফ্যামিলি। হ্যাঁ, ফ্যামিলি। 5 নাম্বার হলো মেটাফোর। খেয়াল করেন, সিমিলি আর মেটাফোর আমরা একসাথে শিখি। আচ্ছা না, আলাদা আলাদা শিখি। এখন শুনেন, সিমিলি বা মেটাফোর হতে গেলে 2 রকম জিনিসের মধ্যে তুলনা হতে হবে। কয় রকম জিনিস? 2 রকম। তাহলে সিমিলি বা মেটাফোরের ক্ষেত্রে কখনো একরকম জিনিসের সিমিলি বা মেটাফোর হয় না। সিমিলি বা মেটাফোর হতে গেলে কয় রকম হতে হবে? 2 2 রকম। 2 রকম। সিমিলি হলো 2টি ভিন্ন ধর্মী জিনিসের মধ্যে তুলনা। দুটি ভিন্ন ধর্মী জিনিসের মধ্যে তুলনা যেখানে অ্যাজ বা লাইক থাকবে। তাহলে সিমিলি হতে গেলে কি থাকা ফরজ? অ্যাজ বা লাইক। কয় রকম জিনিসের মধ্যে তুলনা হবে? 2 রকম। 2 রকম। জিনিসের মধ্যে। 2 রকম জিনিসের মধ্যে তুলনা না হলে সিমিলি বা মেটাফোর হয় না। যেমন দেখেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা ছিল দ্য ড্যাফোডিলস। এই কবিতার আরেক নাম ছিল আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। ওই কবিতার একটা বিখ্যাত লাইন ছিল, প্রথম লাইনটা লিখেন। The lonely as a cloud. হ্যাঁ, I wandered lonely as a cloud that floats on high over valleys and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils beside the lake beneath the trees. অনেক সুন্দর সুন্দর লাইন আছে কবিতায়। আমি মেঘের মতো উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করছিলাম। তো এখানে আমি আইকে তুলনা করলাম কার সাথে? মেঘের সাথে। মেঘের সাথে। তাহলে আমি আর মেঘ একরকম না 2 রকম জিনিস? 2 রকম। অবশ্যই 2 রকম। সেন্টেন্সে অ্যাজ বা লাইক আছে না নাই? তাহলে এই সেন্টেন্সটা কিসের উদাহরণ? ফ্যামিলি। সিমিলি। তাহলে আবার বলি, সিমিলি হতে গেলে কয় রকম জিনিসের মধ্যে তুলনা হতে হয়? 2 রকম। 2 2 রকম। রকম এবং জিনিসের সেন্টেন্সে মধ্যে। অবশ্যই কি থাকতে হয়? As বা like। As well. যদি বলতাম he is as beautiful as a rose. সে গোলাপের মতো সুন্দরী। এখন সে কে তুলনা করলাম কার সাথে? গোলাপের সাথে। গোলাপের সাথে। সে আর গোলাপ কি একরকম জিনিস? একটা ফুল আর একটা মানুষ, 2 রকম জিনিস। কারণ সেন্টেন্সে অ্যাজ বা লাইক আছে না নাই? আছে। তাহলে এটা কিসের উদাহরণ? সিমিলি। সেন্টেন্সে অ্যাজ না থেকে কি থাকতে পারতো?
লাইক 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 কয় রকম জিনিস হতে হবে? দুই রকম দুই রকম জিনিস যদি বলতাম হি ইজ লাইক এ টাইগার, সে একটা কার মতো? টাইগার বাঘের মতো। এখন সে আর বাঘ একরকম না দুই রকম জিনিস? দুই রকম দুই জিনিস রকম। সেন্টেন্সে এজ বা লাইক আছে না নাই? আছে আছে। তাহলে ডেফিনেটলি এই সেন্টেন্সটা কিসের উদাহরণ? সিমিলি বলেন একটা নিজের একটা বানান, যা মনে আসে বলেন। Her voice is as sweet as honey. হ্যাঁ, গুড। আপনি কোন সাবজেক্টের স্টুডেন্ট? স্যার আমি ডক্টর স্যার। গুড। কোন মেডিকেল থেকে? স্যার মগবাজার 8 দিন থেকে। ভালো লিখছেন। হার ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি। গুড। Thank you, sir. হ্যাঁ, ওয়েলকাম। হার ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি। তার কণ্ঠ মধুর মতো মিষ্টি। গুড, ভালো বলছেন। এখন হার ভয়েস, কণ্ঠ আর হানি একরকম না দুই রকম জিনিস? দুই রকম দুই রকম। সেন্টেন্সে অ্যাজ বা লাইক আছে না নাই? আছে আছে। তাহলে এটা কিসের উদাহরণ? যদি বলতাম লোকটি শিয়ালের মতো চালাক, দ্য ম্যান দ্য ইজ, ম্যান ইজ অ্যাজ কানিং অ্যাজ এ ফক্স। হ্যাঁ, অ্যাজ ক্লেভার বা কানিং অ্যাজ এ ফক্স, অথবা দ্য ম্যান ইজ লাইক এ ফক্স। তাহলে এখানে দ্য ম্যান আর ফক্স একরকম না দুই রকম জিনিস? ভিন্ন রকম। ভিন্ন রকম। অ্যাজ বা লাইক আছে না নাই? আছে স্যার ডেফিনেটলি কিসের উদাহরণ? সিমিলি এখন সিমিলির সাথে মিল আছে। সিমিলি ঠিক একই রকম, ভিন্ন রকম জিনিসের মধ্যে তুলনা, কিন্তু ওই অ্যাজ বা লাইক থাকে না। তাকে কি বলে গ্রামারে? মেটাফোর মেটাফোর। সিমিলির পরের টার্ম যেটা, ওটা হলো মেটাফোর। স্যার অ্যাজ বাই লাইক একাধিক থাকতে পারে সেন্টেন্সে। হ্যাঁ, থাকতে পারে, কেন না? না, এই যে অ্যাজ অ্যাজ নিলাম না দুইবার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, যদি বলতাম মেটাফোর, তাহলে সিমিলির ঠিক অপোজিট। এখানেও দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা, কিন্তু কি থাকতে পারবে না? অ্যাজ বা লাইক অ্যাজ বা লাইক থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে আবার বলি, দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা হলে তাকে কি বলা হয়? সিমিলি হতে পারে, মেটাফোর সিমিলি। হতে পারে। সিমিলি হতে গেলে অ্যাজ বা লাইক থাকবে, কিন্তু মেটাফোর হতে গেলে অ্যাজ বা লাইক থাকবে না। তাহলে সিমিলি বা মেটাফোর বস্তু দুইটা ভিন্নই হতে হবে স্যার। হ্যাঁ, তাহলে একরকম না দুই রকম জিনিসের মধ্যে তুলনা হতে হবে। স্যার একটা তো ডিরেক্ট কম্পারিজন হবে, আরেকটা ইনডিরেক্ট হবে না স্যার? না না না, অ্যাজ বা লাইক ছাড়াই শিখেন, সহজে যেগুলো আসে পরীক্ষা ওরকমই শিখেন। যেমন এখানে কি একটা উদাহরণ লিখছিলাম না, আমি একটা লিখলাম, the child is the father of a man বা of a nation. আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তো চাইল্ডকে তুলনা করা হলো কার সাথে? নেশনের সাথে। নেশনের সাথে। তো একরকম না দুই রকম? দুই রকম দুই রকম। অ্যাজ বা লাইক আছে না নাই? নাই স্যার নাই। তাহলে এটা কিসের উদাহরণ? মেটাফোর তা আমরা একটা লিখছিলাম না যে সে গোলাপের মতো সুন্দরী, সিমিলি করছিলাম কিভাবে? লাইক দিয়ে না, সে গোলাপের সে She ইজ is as beautiful as a rose. as rose. হ্যাঁ, সে ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ এ রোজ। ওই সি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ এ রোজ, ওটাকে মেটাফোর বানান তো, অ্যাজ উঠা দেন। শি ইজ বিউটিফুল অ্যাজ রোজ। অ্যাজ তো She থেকে looks গেল, like a A rose. rose. লাইক তো থেকে গেল। Oh, sir. She is beautiful, a rose. ওই রোজের সাথে বিউটিফুল লাগবে, সে ইজ এ বিউটিফুল রোজ।
He is a গোলাপ। হ্যাঁ she is a beautiful rose মানে কি সে একটা সুন্দর গোলাপ, মানে সে সুন্দর গোলাপ হয়ে গেছে না, সে সুন্দর গোলাপের মতো। সুন্দর গোলাপের মতো। গোলাপের এখানে মতো। হ্যাঁ she is a beautiful rose মানে সে একটা সুন্দর গোলাপ না, সুন্দর গোলাপের মতো, অ্যাজ বা লাইক না দিলেও চল। তার মানে কি সিমিলিকে ম্যাটাফোর বানানো যায়, ম্যাটাফোরকে সিমিলি বানানো যায়। ক্লিয়ার কিনা? জি স্যার। যে আমরা এটা লিখছিলাম না, সে বাঘের মতো, হি ইজ লাইক এ টাইগার, ওটা কিসের উদাহরণ ছিল? সিমিলির আচ্ছা উদাহরণ। সিমিলির উদাহরণ। ওটাকে ম্যাটাফোর বানান তো। হি ইজ এ টাইগার। শি ইজ এ টাইগার। হি ইজ এ টাইগার। হি ইজ এ টাইগার মানে কি সে একটা বাঘ, সে বাঘ হয়ে গেছে, মানুষ থেকে বাঘ হয়ে গেছে বাঘের না, মতো তার আচরণ। সে বাঘের মতোই। হি ইজ এ টাইগার মানে সে বাঘের মতো। ঠিক আছে, কনসেপ্টটা জি স্যার। ক্লিয়ার? তা আমরা তার মানে কি আপনি চাইলে সিমিলি থেকে ম্যাটাফোর, ম্যাটাফোর থেকে সিমিলিতে সুইচ করা যায়। কি বলেন? জি স্যার। যদি বলতাম সে শিয়ালের মতো চালাক, সিমিলি বানান তো, সে শিয়ালের মতো চালাক। He is as clever as fox. He is a cunning fox. Clever fox. হ্যাঁ হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স। আর যদি ম্যাটাফোর বানান, He is শি a ইজ এ clever কানিং fox. ফক্স। কানিং ফক্স। He is a fox. সি না হি দেন, Clever fox. হি হি ইজ ইজ এ হি ইজ এ ক্লেভার ক্লেভার ফক্স। ফক্স বা কানিং ফক্স, ফ্রুট ফক্স। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে আবার বলেন, সিমিলি বা ম্যাটাফোর হতে গেলে কয় রকম জিনিস লাগে? এক রকম না দুই রকম? দুই রকম। দুই রকম। সিমিলিতে অ্যাজ বা লাইক থাকে না থাকে? অ্যাজ সিমিলিতে থাকে। থাকে। ম্যাটাফোরে থাকে না থাকে? ম্যাটাফোরে থাকে থাকে না। না স্যার। কয়টা কি ছিল 6 নাম্বার? প্যারাডক্স। 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 প্যারাডক্স হলো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। অনেক সংজ্ঞা আছে, আপনি লিখবেন কি আপাত দৃষ্টিতে। স্যার হেডিংটা একটু নিচে দিবেন, ওইখানে অর্ধেকটা কেটে যায়। আচ্ছা আমি সরা দিচ্ছি, ঠিক আছে? আপাত দৃষ্টিতে ভুল বানান, আমি ভুল লিখছি, যাই হোক ভুল মনে হলেও পরবর্তীতে সঠিক মনে হয়। তাহলে আবার বলেন, প্যারাডক্স হলো এমন একটা টার্ম যে প্রথমে যদি আপনি শোনেন, প্রথমে শুনলে মনে হবে যে এটা আসলে ভুল কথাবার্তা, কিন্তু যদি আপনি একটু ডিপলি চিন্তা করেন, ডিপলি চিন্তা করলে মনে হবে যে না এটা ঠিক। ঠিক আছে, তাহলে এমন কিছু কথাবার্তা যেটা প্রথমে শুনলে আপনি মনে করবেন যে না এটা ভুল, এটা ঠিক না, কিন্তু একটু ডিপলি চিন্তা করলে মনে হবে যে না এটা সঠিক। কারণ এমিলি ডিকিনসনের একটা বিখ্যাত কবিতা ছিল, আই এম নোবডি হু আর ইউ, পৃথিবীতে আমি কেউ না, তুমি কে? আমি লিখলাম প্রথমে আই এম নোবডি, আমি কেউ না। তো এই কথাটা শুনেই প্রথমে আপনার হয়তো একটু খারাপ লাগে, আমি কেউ না, এটা কেমন কথা? আমি ম্যাজিস্ট্রেট, সচিব, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আসলে কি মানুষের কোনো অস্তিত্ব আছে? সে যতই যাই করুক, সে তো একসময় মারা যায়। পৃথিবীতে তার জীবন খুব ক্ষণস্থায়ী। তাহলে এই যে কোটেশনটা প্রথমে শুনলে মনে হয় ভুল, কিন্তু এটি ডিপলি চিন্তা করলে মনে হয় সঠিক। এটা কিসের উদাহরণ? প্যারাডক্স। প্যারাডক্স। ক্লিয়ার? যদি বলতাম উইলিয়াম শেক্সপিয়ার একটা বিখ্যাত ডায়লগ ছিল, cowards die many times before their death. কাপুরুষরা মরার আগে বারবার মরে। তো মানুষ তো একবার মরে, তাহলে প্রথমে শুনলে মনে হয় ভুল কথা, আসলে ঠিক। যারা সিদ্ধান্ত নিতে পারে না, যারা কাপুরুষ, তারা জীবনে অনেকবার মরে, বারবার মরে। সিদ্ধান্তহীনতায় ভোগে। হ্যাঁ, সিদ্ধান্তহীনতা যারা ভোগে তারা অনেকবার মরে। তাহলে কথাটা প্রথমে শুনলে মনে হয় ভুল, পরে মনে হয় সঠিক। এটা কিসের উদাহরণ? স্যার এটা কি বাংলা অসঙ্গতি যেটা সেটা? হুম বাংলায় যেটা স্যার ওই যে বাক্যের অসঙ্গতি না অমিল যেটাকে বলে ওইটা? জানি না, গ্রামার কি বলে জানি না।
যদি বলতাম, যেমন অস্কার ওয়াইল্ডের একটা বিখ্যাত ডায়লগ আছে যে আই ক্যান রেসিস্ট এভরিথিং, আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি এক্সেপ্ট টেম্পটেশন, আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি প্রলুব্ধকরণ ছাড়া। কেউ যদি আমাকে প্রলুব্ধ করে তাহলে নিয়ন্ত্রণ করতে পারি না। এটা ভুল কথা মনে হয় অনেক সময়। আপনার ফ্রেন্ডরা যদি প্রত্যেকদিন আপনার মদ খাওয়ার দাওয়াত দেয়, আপনি কয়দিন না খেয়ে পারবেন? আপনার বন্ধু যদি আপনার প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়ার দাওয়াত দেয়, কয়দিন না খেয়ে পারবেন? তাই কথাটা মনে হয় প্রথমে ভুল, কিন্তু ডিপলি চিন্তা করলে মনে হয় সঠিক। কিসের উদাহরণ? প্যারাডক্স। প্যারাডক্স। জাস্ট বার্নার্ড শার একটা বিখ্যাত কোটেশন ছিল, হোয়াট এ পিটি দ্যাট, কি কষ্টকর ব্যাপার যে ইয়থ মাস্ট বি ওয়েস্টেড অন দ্য ইয়ং, কি কষ্টকর ব্যাপার যে যৌবন যুবক বয়সে শেষ হয়ে যায়। এটা কেমন একটা মনে হয় যে ভুল কথা। আসলে চিন্তা করেন, এটা সঠিক কথা। যৌবন তো আর শিশু বয়সে থাকে না, আর বৃদ্ধ বয়সে তো নাই। তা যৌবন আস্তে আস্তে যুবক বয়সে শেষ হয়, এটা সত্য কথা। তাহলে প্রথমে মনে হয় ভুল, পরে মনে হয় সঠিক। এটা কিসের উদাহরণ? প্যারাডক্স। প্যারাডক্স। যেমন জর্জ বার্নার্ড শার আরো একটা কোটেশন ছিল, ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকের বিখ্যাত কোটেশন, 9 soldiers out of 10 বর্ন are ফুল হ্যাঁ বর্ন ফুল are born fools। 10 জনের মধ্যে 9 জন সৈনিক জন্মগতভাবে বোকা। কথাটা কেমন ভুল মনে হয় যে সৈনিকরা আসলে বোকা হয়? কেমন কথা, ঠিক না? আপনি ডিপলি চিন্তা করেন, 10 জনের মধ্যে 9 জন বোকা। বুদ্ধিমান কয়জন? একজন। একজন। জন সে একজন কে? সে অফিসার। একজন যে সে একজন হলো অফিসার। যে অফিসার সে বুদ্ধিমান। তাহলে কেন সৈনিকরা বোকা? কারণ সৈনিকদের যুদ্ধের নিয়মে হলো অফিসার যেটা আদেশ করবে সৈনিকরা সেটা পালন করতে বাধ্য। অফিসার যদি সৈনিকদের 5 তলা থেকে লাফ দিতে বলে, তাদের 5 তলা থেকে লাফ দিতে বাধ্য। যদি আগুনে ঝাঁপ দিতে বলে, ঝাঁপ দিতে বাধ্য। স্যার কেউ যদি এখনকার পুলিশের মতো আর কি। সারা বিশ্বে একই রকম, মগজে হেলমেট গেলেই সবার ব্রেন ওয়াশ হয়ে যায়। ট্রেনিংটা এইভাবে দেওয়া যে অফিসারের কমান্ড মানতে বাধ্য, পুলিশের দোষ দিয়ে লাভ নাই। ঠিক আছে, কমান্ডই এরকম, ওদের ট্রেনিং এমন ভাবেই দেয়, ওরা ওইভাবে মস্তিষ্ক প্যারালাইজড হয়ে যায়। অফিসারদের নিয়ম মানতে বাধ্য। কারণ দেশ টেশ আর কিচ্ছু বোঝে না, অফিসার যা বলে তাই, চেইন অফ কমান্ড। ঠিক আছে, তাহলে সৈনিকরা কেন বোকা? কারণ সে অফিসারদের যে কোনো আদেশ মানে। কেউ যদি বোকা না হয় তাহলে এই কাজ করে? তাহলে 10 জনের মধ্যে 9 জন বোকা, আর বুদ্ধিমান কয়জন? একজন। একজন। সে বুদ্ধিমান কে? অফিসার অফিসার। মানে তাহলে সেটা তো ওবিডিয়েন্ট হবে, সেটা ভুল কেন হবে? জন্মগতভাবে বোকা, জন্মগতভাবে বোকা না হলে বলে, উনি লিখছে, এখন কি বলে, এটা জাস্ট বার্নার্ড ডায়লগ, ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকের বিখ্যাত কোটেশন। তাহলে প্যারাডক্স হলো এমন একটা কথা যেটা প্রথমে শুনলে মনে হয় ভুল, পরে মনে হয় সঠিক। তাকে কি বলে গ্রামারে? প্যারাডক্স পরেরটা কি ছিল? হাইপার। এটা হলো হাইপারবল। হাইপারবল হলো বেশি অতিরিক্ত চাপাবাজি করা। ওভার স্টেটমেন্ট স্যার। হ্যাঁ, কোনো কিছু অতিরিক্ত অতিরঞ্জন করা। হ্যাঁ, হাইপারবল কোনো কিছু অতিরঞ্জিত করা। পাশে লিখেন, কোনো কিছু অতিরঞ্জিত করা, স্বাভাবিক না, অস্বাভাবিক কথাবার্তা, অত্যাধিক চাপাবাজি। ঠিক আছে, যেটা স্বাভাবিক না, নিয়মের বাইরে। তাহলে কোনো সেন্টেন্স দ্বারা যদি অত্যাধিক মনে করেন এক্সাজারেটেড স্টেটমেন্ট, তখন সেটাকে কি বলে দিব? হাইপারবল। যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা ছিল না, ড্যাফোডিলস? ওখানে একটা লাইন 10,000 ছিল, হ্যাঁ, গুড, I saw at a glance. 10,000 saw
I at a glance. GLANCE. কবি বলতেছে আমি এক পলকে 10,000 ফুল দেখলাম। তো 10,000 ফুল কি দেখা 10,000 ফুল কি দেখা সম্ভব? উনি কি গুনছে 10,000 না ফুল? স্যার, তাহলে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক চাপাবাজি? স্যার অস্বাভাবিক চাপাবাজি, অস্বাভাবিক চাপাবাজি হলে কি বলা হয়? হাইপারবোল। হাইপারবোল। ঠিক আছে। যেমন হ্যামলেট কাকে ভালোবাসতো হ্যামলেট নাটকে? অফিলিয়া। অফিলিয়াকে ভালোবাসতো। হ্যামলেট অফিলিয়াকে কি বলছিল যে অফিলিয়া, আই লাভ ইউ মোর দ্যান 40,000 ব্রাদার্স কুড নট কাউন্ট আপ দিস সাম অফ লাভ। অফিলিয়া, আমি তোমাকে এত ভালোবাসি, তোমার যদি 40,000 ভাইও থাকতো তাও এত ভালোবাসতে পারতো না। কোনো মেয়ের কি 40,000 ভাই থাকা সম্ভব? জি না। স্যার তাহলে তার বাবার কতগুলো বিয়ে করতে হয় বলে? তাহলে এটা স্বাভাবিক না অস্বাভাবিক চাপাবাজি? অস্বাভাবিক, স্বাভাবিক চাপাবাজি হলে কি বলা হয়? হাইপারবোল। হাইপারবোল। কি করেন আপনারা ফাঁকে? চ্যাটিং চুটিং কথাবার্তা সবই চলে, তা আই লাভ ইউ মিলিয়ন টাইমস। এই বলেন আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এটা স্বাভাবিক না অস্বাভাবিক চাপাবাজি? অনেক চাপাবাজি। সবাই বাঁচে, তাই না? অনেকে তো মারাও যায়। ওই বেশি ইমোশন তো 2-4 মাস পরে ঠিক হয়ে যায়, তো 2-4 মাস ওয়েট করে নাই, যাই হোক। তো আই লাভ ইউ মিলিয়ন টাইমস, আমি তোমাকে লক্ষ লক্ষ গুণ ভালোবাসি, এটা কি ঠিক না অস্বাভাবিক চাপাবাজি? একবারও ভালোবাসে না, আবার লক্ষ লক্ষ গুণ, তাহলে স্বাভাবিক না অস্বাভাবিক কথা? অস্বাভাবিক, তাহলে এটা কিসের উদাহরণ? হাইপারবোল। হাইপারবোল। ঠিক। যদি বলতাম যে আমরা অনেক সময় বলি যে he is so hungry that, সে এত ক্ষুধার্ত যে he would eat a তিনবার কি কইতেছ? whole elephant। সে এত ক্ষুধার্ত যে সে একটা পুরো হাতি খেয়ে ফেলবে। আমি বলি না যে এত ক্ষুধা লাগছে যে মনে হয় পুরো হাতি খেয়ে ফেলবে। তা আপনি যত বড়ই খাদক খান, যত যাই খাইতে পারেন না কেন, একটা হাতি খাওয়া কি সম্ভব? না স্যার, এটা স্বাভাবিক না অসম্ভব অস্বাভাবিক? চাপাবাজ। অস্বাভাবিক চাপাবাজি করা। কথাবার্তা। এটা অস্বাভাবিক কথাবার্তা, তাহলে অস্বাভাবিক কথাবার্তা হলে কিসের উদাহরণ হবে? হাইপারবোল। যদি বলতাম যে বাংলাদেশ ইজ দ্য বাংলাদেশ ইজ দ্য রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। হাইপারবোল স্যার। মিথ্যে কথা স্যার। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক চাপাবাজি? স্যার অস্বাভাবিক চাপাবাজি। মিথ্যা কথা। আচ্ছা, যাই হোক, তাহলে নিয়মের বাইরে যদি অস্বাভাবিক কেউ যদি আপনার সামনে অস্বাভাবিক চাপাবাজি করে, সেটাকে লিটারেচারে কি বলে? হাইপারবোল। বলেন তো যে কোনো একটা উদাহরণ অস্বাভাবিক। আই এম বিলিয়নিয়ার। স্যার আমি হিমালয় দেখিনি কিন্তু অন্য একজনকে দেখেছি, এটাও স্যার কেমন হয়? ফিদেল এটা কাস্ট্রোর তো বক্তব্যটা এর মধ্যে যাবে ফিডেল স্যার। কাস্ট্রো, বঙ্গবন্ধু সম্পর্কে স্যার বলছি, ফিডেল কাস্ট্রো। স্যার ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, অস্বাভাবিক চাপাবাজি, ভালো বলছেন, গুড। স্যাটেলাইটে পানি ঢুকছিল। হ্যাঁ, অনেক কিছুই হয়েছে এদের। স্যার ওই যে জন ডানের একটা কবিতা আছে না, পৃথিবীর কোনো কিছু তোমাকে আর আমাকে আলাদা করতে পারবে হ্যাঁ, না, ইফ স্যার আর টু এটা তো। লাভস বি ওয়ান, দ্য গুডমোর কবিতার বিখ্যাত লাইন, ইফ আর টু লাভস হ্যাঁ বি ওয়ান, স্যার, ইউ অ্যান্ড আই লাভ সো লাইক দ্যাট, নান স্যার এটাও তো হাইপারবোল ক্যান হয় ডাই। না? না, এটা অনেকটা ঠিক। কেউ যদি কাউকে সত্য না, এটা হাইপারবোল না, সত্য কথা।
স্যার কেন সত্য হবে? তাহলে তো ওই যে কিন্তু এটা তো আপনি যদি বাস্তব কাউরে না, এটাও সত্য, কিছু আপনি মানুষ যদি তো মারা কাউরে যায়। রিয়েলি ভালোবাসেন, সেও যদি আপনার ভালোবাসে, তাহলে কি দুজন আলাদা করতে পারে কেউ? না স্যার। এটা ঠিকই তো বলছে জন্ডা। কেন হাসার কি হলো? পুরানো কথা মনে পড়ছে, তাই না? ঠিক না, এটা সত্য কথা, একেবারে সত্য কথা। জন্ডা ঠিকই তো বলছে। প্রথম লাইনটাই ছিল আই ওয়ান্ডার বাই মাই ট্রুথ হোয়াট ডু অ্যান্ড আই রিয়েলি লাভ। বিশ্বাসের কসম, প্রেমের পড়ার আগে তুমি বা কি করতে, আমি বা কি করতাম। লাস্টের লাইন ছিল এটা যে ইফ আর টু লাভস বি ওয়ান, দু অ্যান্ড আই লাভ সো লাইক দ্যাট নান ডু লাক ইন নান ক্যান ডাই। যদি তোমার আর আমার ভালোবাসা একরকম হয়, তাহলে পৃথিবীতে এমন কেউ নেই আমাদের আলাদা করতে পারে। গুড মর্নিং তাহলে কবিতার তো লাইন। ঠিক আছে। তাহলে হাইপারবোল স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। স্বাভাবিক। তাহলে কোনো অস্বাভাবিক হলে কি বলে দিব? হাইপারবোল। পরে হাইপারবোলিক। পরে কি আছে দেখেন তো। অক্সিমোরন, পার্সনিফিকেশন, অনোমাটোপিয়া। অক্সিমোরন এটা সবচেয়ে সহজ। পাশাপাশি বিপরীত শব্দ বস। আমি লিখে দিই। পাশাপাশি বিপরীত শব্দ বস। পাশাপাশি বিপরীত শব্দ বস। তাহলে এটা ওয়ার্ড আকারও থাকতে পারে, সেন্টেন্স আকারও থাকতে পারে, যে প্রশ্ন করে ওনার ইচ্ছা। যেমন এবার ঢাকা ইউনিভার্সিটিতে অক্সিমোরন থেকে প্রশ্ন আসছিল। তাহলে যদি বলি না ইট ইজ অ্যান ওপেন সিক্রেট, ওপেন সিক্রেট দেখেন তো বিপরীত শব্দ কিনা? জি স্যার। জি স্যার, বিপরীত শব্দ। হ্যাঁ, ওপেন অফ সিক্রেট। তাহলে পাশাপাশি বিপরীত ওপেন শব্দ বসছে কিনা? বলছে, ওপেন একটা সিক্রেট একটা স্যার। হ্যাঁ, বিপরীত শব্দ। তাহলে এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে অক্সিমোরন। অক্সিমোরন। ওপেন সিক্রেট কিন্তু একটা বিখ্যাত উপন্যাস, অ্যালিস মুনরোর। অ্যালিস মুনরো 2013 সালে নোবেল পায় সাহিত্যে, কানাডিয়ান রাইটার। ওপেন সিক্রেট। আর এটা হলো টপ সিক্রেট। টপ সিক্রেট হলো হেনরি ফিল্ডিং এর। টপ সিক্রেট পড়ে অনেক জায়গায়। তাহলে কোনো সেন্টেন্সে বা কোনো ওয়ার্ড আকারে যদি পাশাপাশি আমরা কি পাই? বিপরীত শব্দ পাই। বিপরীত শব্দ। সেটাকে কি বলা হয়? অক্সিমোরন। অক্সিমোরন। বলেন তো কয়েকটা নিজেরা। It is clear like day and night. Is irregularly regular. হ্যাঁ, হি ইজ রেগুলার। হ্যাঁ, ডে অ্যান্ড নাইট। ইট ইজ ক্লিয়ার লাইক ডে অ্যান্ড নাইট হয়। হি ইজ রেগুলারলি ইরেগুলার। প্রত্যেকদিন নিয়মিতভাবে অনিয়মিত, মানে নিয়ম করে দেরিতে আসে। তাহলে রেগুলারলি ইরেগুলার বিপরীত শব্দ পাশাপাশি কিসের উদাহরণ? অক্সিমোরন। 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 হি ইজ স্মার্টলি আনস্মার্ট, হি ইজ ফুলিশলি ওয়াইজ, বা হি ইজ ওয়াইজলি ফুলিশ। তো বলে ইউ আর হ্যাপিলি আনহ্যাপি, বাট আই এম। সব চলে গেছে। বাট আই এম আনহ্যাপিলি হ্যাপি। তাহলে হ্যাপিলি আনহ্যাপি, আনহ্যাপিলি হ্যাপি, এটা কি পাশাপাশি বিপরীত শব্দ বসছে কিনা? জি স্যার। তাহলে এটা কিসের উদাহরণ? অক্সিমোরন। অক্সিমোরন। ঠিক আছে, অক্সিমোরন। পরের টার্ম কি আছে? পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন। পার্সন মানে কি? পার্সন পুরুষ স্যার, পার্সন পুরুষ।
পার্সন মানে হলো ব্যক্তি। পুরুষ আরে পুরুষ না, ব্যক্তি। ম্যান অর্থ পুরুষ। হ্যাঁ, ম্যান অর্থ পুরুষ, ওম্যান অর্থ মহিলা। গুড, ভালোই তো জানেন। তাহলে স্যার আমরা তো পার্সন শব্দের অর্থ পুরুষ পড়ছি না আমারে আপনি কোন ব্যক্তি সাবজেক্টে জান্নাতুল ফার্স্ট ফেরদৌস? পারসন সেকেন্ড পারসনের কথা বলতেছি। ইংলিশের নাম্বার ও পার্সন। ইংলিশে কোন ইউনিভার্সিটি থেকে? স্যার চাঁদপুর সরকারি কলেজ আপনি কি চাঁদপুর থেকে ন্যাশনাল ক্লাস করেন? ইউনিভার্সিটি না স্যার চিটাগং থেকে করি চিটাগাং থেকে। গুড, ভালো। অনার্স শেষ না এখনো হয়নি? স্যার ফাইনাল দিয়ে দিছি এখনো রেজাল্ট দেয় নাই গুড, ভালো। তাহলে পার্সনিফিকেশন হলো ব্যক্তিকরণ। কোন বস্তুকে কোন কোন কিভাবে লেখা যায়? কোন যদি বস্তু থাকে, বস্তুকে আমরা ব্যক্তি বানায় ফেলবো। আর কোন যদি জড় থাকে, জড়কে নির্জীব ব্যক্তিকে জীব ব্যক্তিত্বে বানায় রূপান্তর। ফেলবো। মানে ইনঅ্যানিমেট জিনিসকে অ্যানিমেট করে ফেলবো। আমরা যে অ্যানিমেশন মুভি দেখি না যেগুলা, জি স্যার। এগুলো সব পার্সনিফিকেশন। দেখেন না, অ্যানিমেশন মুভিতে দেখাচ্ছে গরু কথা বলতেছে, বিড়াল কথা বলতেছে, ঘাস কথা বলতেছে, পশু পাখি কথা বলতেছে। তাহলে কোনো ইনঅ্যানিমেট আচ্ছা। জিনিসকে যখন আমরা অ্যানিমেট করে ফেলি, ওগুলো সব কি হয়ে যায়? পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন। দেখেন না, ছোটবেলায় মোগলি সবাই কথা বলতেছে, সে বাঘ কথা বলতেছে, কি তাই না? কার্টুন স্যার। হ্যাঁ, যতগুলো অ্যানিমেশন যা দেখি সবই পার্সনিফিকেশন। ঠিক আছে, ইনঅ্যানিমেট জিনিসকে মানে কোনো জড়কে বানায় ফেলবো ব্যক্তি। আর যদি কি থাকে কোনো বস্তুকে কি বানায়, সরি, জড়কে বানায় ফেলবো জীব, আর বস্তুকে কি বানায় ফেলবো? ব্যক্তি। ব্যক্তি। সহজ কথায় অ্যানিমেট করা কোনো কিছু, ইনঅ্যানিমেট জিনিসকে অ্যানিমেট করা, শেষ। যেমন জিওফে চাচার একটা বিখ্যাত ডায়লগ আছে না, চাচার টাইম অ্যান্ড টাইট ফর নান টাইট। ওয়েট ফর নান। নান মানে নোবডি। টাইম অ্যান্ড টাইট এটা ব্যক্তি না বস্তু? বস্তু স্যার স্যার বস্তু। আর নান কি ব্যক্তি না বস্তু? ব্যক্তি স্যার ব্যক্তি। ব্যক্তি। তাহলে বস্তুকে আমরা কিসে অ্যানিমেট করে ফেললাম? ব্যক্তিত্বে ব্যক্তিতে। তাহলে এটা এই পার্সনিফিকেশন, ব্যক্তিকরণ করে ফেললাম। এটা কিসের উদাহরণ হয়ে গেল? পার্সনিফিকেশন স্যার ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে আবার বলেন, পার্সনিফিকেশন মানে কোন ধরনের মুভি? অ্যানিমেশন 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 মুভি। ঠিক আছে, ব্যক্তিত্ব যে কোনো রূপান্তর। অ্যানিমেশন মুভি কোনো কিছুকে যদি অ্যানিমেট করে ফেলে, ধরে নেবেন পার্সনিফিকেশন। জড় থাকলে জীব, বস্তু থাকলে ব্যক্তি। কারণ এটা আসছে একবার পরীক্ষায়। মাই নিউমোনিয়া নিউমোনিয়া বানানো একটা কি হবে প্রথমে? পি হবে। এই হবে না স্যার? হ্যাঁ, প্রথমে পি দিস। নিউমোনিয়া বানান লিখে তারপরে একটা পি দিবেন। NEUMONIA নিউমোনিয়া লিখা পরে একটা পি দিলাম প্রথমে। নিউমোনিয়া ইজ অ্যান ওল্ড ম্যান। বলেন তো সেন্টেন্সের অর্থ কি? একটু বস। মানে কি? নিউমোনিয়াকে কে বলছেন? ব্যক্তি হিসেবে পড়ি। অনেক আগে থেকে আমার স্যার দীপান নিশা দাস। ইয়েটা সমস্যাটা স্যার ঠান্ডার যে সমস্যাটা নিউমোনিয়া এটা অনেক পুরানো স্যার অনেক আগে থেকে আর কি হ্যাঁ, তো আপনি ভালো বোঝেন। গুড। স্যার, মাই নিউমোনিয়া ইজ অ্যান ওল্ড ম্যান মানে হলো আমার নিউমোনিয়া বৃদ্ধ মানুষ না, আমার নিউমোনিয়া অনেক পুরানো হয়ে গেছে, এটা আর কমে না, ক্রনিক ডিজিজ হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখেন নিউমোনিয়া কি জড় না জীব? জড় বস্তু জড়। স্যার বস্তু মনে করতে পারেন। আর এই Old ওল্ড man ম্যান, স্যার এটা ব্যক্তি ওল্ড ম্যান অবশ্যই জীবিত জীব। ব্যক্তি- অথবা কিসে পরিণত করলাম? ব্যক্তিতে ব্যক্তিতে পরিণত করলাম। ঠিক আছে, তাহলে জড়কে জীব বানায় ফেললাম বা বস্তুকে ব্যক্তি বানায় ফেললাম। কিসের উদাহরণ? পার্সনিফিকেশন Personification. যেমন এলিজা রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড। কে লিখছিল? টমাস
গ্রে হার্ড না, টমাস হার্ডি না, টমাস গ্রে। টমাস গ্রে হার্ডি তো পেসিমিস্টিক নোবেলিস্ট, গ্রে। হার্ডলি আরেক যুগের, টমাস গ্রে হল নিউ ক্লাসিক্যাল। ঠিক আছে, তাহলে টমাস গ্রের বিখ্যাত কবিতা। টমাস হার্ডি পেসিমিস্টিক নোবেলিস্ট, ইউনিভার্সিটি অফ টেস্ট অফ দ্য ডারবাবিস, টমাস হার্ডি। দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, এ পেয়ার অফ ব্লু আইস, মনে আছে? ডেসপাইট রেমেডিস, মনে পড়ছে কিনা? তাহলে টমাস গ্রের এলিজাবেথ ইন কান্ট্রি চার্চের একটা বিখ্যাত ডায়লগ ছিল, ডেথ মাস্ট লে। গতকাল ক্লাসে আমি লিখছিলাম এই সেন্টেন্সটা, জেন্ডারের ক্লাস। লে হিজ, মৃত্যু, মৃত্যু কি কঠোরতা বোঝায় জন্য পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। পুরুষ হিজ আইসি হ্যান্ডস অন এভরিওয়ান, মৃত্যু সবার উপরই তার বরফময় হাত রাখে, মানে মৃত্যু সবাইকে গ্রাস করে। জগৎ বিখ্যাত কোটেশন। হার ইগনোরেন্স ইজ ব্লিস, ইট ইজ ফুলি টু বি ওয়াইস, বিখ্যাত কোটেশন ছিল ওনার। যেখানে অজ্ঞতায় আশীর্বাদ, সেখানে জ্ঞানী হওয়া বোকামি। না, হতে পারেন, যদি অপশনে না থাকে তখন দিতে পারেন। ঠিক আছে, তানিয়া রাজকন্যা, বাহ, ভালো নাম তো। ভালো প্রশ্ন করছেন, গুড। তাহলে এখানে মৃত্যু, মৃত্যু কি ব্যক্তি না এটা অব্যক্তি? জড়। জড়। আর কি জড় মৃত্যু ব্যক্তি? ঠিক আছে। আর ব্যক্তি হবে। এভরিওয়ান, এভরিওয়ান স্যার ব্যক্তি এটা না হচ্ছে, বস্তু? এটা জীব এবং ব্যক্তি, হ্যাঁ, এটা জড় বা বস্তুকে বানায় বস্তু, ফেললাম জীব বা ব্যক্তি। ব্যক্তি। তাহলে ব্যক্তি, কোনো ইনঅ্যানিমেট জিনিসকে আপনি যদি অ্যানিমেট করে ফেলেন, গ্রামারে তাকে কি বলে? পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন। এতটুকু ক্লিয়ার সবাই? Personification, স্যার। জি স্যার। তাহলে আমরা জি যত স্যার। অ্যানিমেশন, যদি প্রশ্ন থাকে যে অল দ্য অ্যানিমেটেড মুভিজ আর ইনক্লুডেড ইনটু, সমস্ত অ্যানিমেশন মুভি কিসের মধ্যে অন্তর্ভুক্ত? Personification. পার্সনিফিকেশন। মধ্যে পার্সনিফিকেশন। ক্লিয়ার? স্যার, জড় যখন জীবের মতো কাজ করে তখনও সেটা পার্সনিফিকেশন হয় না? হ্যাঁ, অবশ্যই। দ্য সান কিসড মি, এখানে দ্য সান যখন হচ্ছে জীবের মতো কাজ করছে তখন হ্যাঁ এটা হবে, তো হ্যাঁ হবে না, অবশ্যই। স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, স্যার হি ইজ দ্য হিমালয়, এখানে এটা কি মেটাফোরের কাজ করবে না পার্সনিফিকেশন? হি ইজ দ্য হিমালয়, হি ইজ দ্য হিমালয়, এটা অবশ্যই মেটাফোর দেয়। মেটাফোর। এখানে ঠিক স্যার আছে, ব্যক্তি না ওখানে অর্থ বস্তু- পড়ে দেখেন, অর্থ পড়ে মনে হচ্ছে ওই তার সাথে হিমালয়ের তুলনা করা হচ্ছে, ওটা হ্যাঁ, তুলনায় তুলনা বোঝাচ্ছে। থাকলে এখানে আর সিমিলি হতো। তুলনা যদি না থাকে তখন পার্সিফিকেশন চলে আসবেন। তুলনা তুলনা না থাকলে, হ্যাঁ, তুলনা না থাকলে তখন যদি অ্যানিমেট করে বোঝায় তখন পার্সনিফিকেশন। আর যদি তুলনা থাকে তাহলে অ্যাজ বা লাইক থাকলে সিমিলি, অ্যাজ বা লাইক না থাকলে মেটাফোর। জি যেমন জি হি আচ্ছা হি ইজ হি ইজ হিমালয়, তাহলে হি এর সাথে হিমালয়ের তুলনা হচ্ছে, এখানে পার্সনিফিকেশন হওয়ার কোনো সুযোগ নাই। মানে ঠিক আছে, তুলনাটা যখন না থাকবে তখনই হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন। যদি বলতাম দ্য ম্যান টার্নড ইনটু হিমালয়, এখন তার তুলনা বোঝাচ্ছে না, তখন আপনি পার্সনিফিকেশন বলতে পারেন। আচ্ছা আচ্ছা, লোকটা থ্যাংক ইউ কিসে পরিণত হলো? হিমালয়ে পরিণত হলো, হিমালয় এখন কি আর পরিণত তুলনা হলো। বোঝাচ্ছে না, তখন মাস্ট কি হবে? পার্সনিফিকেশন। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। এই টাইপের একটা প্রশ্ন করছিলেন কে জানো এসে জুমে, তানিয়া কি রাজকন্যা না কি জানো, যাই হোক। পরের টার্ম কি ছিল? লাস্টেরটা অনোমাটোপিয়া। অনোমাটোপিয়ায় বাংলায় বলে অনুকার শব্দ। অনুকার শব্দ, অনুকার শব্দ বুঝেন? প্রকৃতিতে যে সমস্ত জিনিস আছে যে যেরকম শব্দ করে তাকে বলে অনোমাটোপিয়া। ঠিক আছে কিনা? যেমন কুকুর কি, কুকুরের শব্দ কি, কুকুর কিভাবে ডাকে? গেগো, গেগো স্যার, গেগো। হ্যাঁ, জান্নাত তো মিউ মিউ, ভালো এক্সপার্ট, গুড। বিড়াল কিভাবে ডাকে? মিউ মিউ স্যার। তারপর ছাগল কিভাবে ডাকে? তাহলে কোনো কিছুর ধ্বনি বা প্রতিধ্বনিকে, কোনো কিছুর ধ্বনি বা প্রতিধ্বনিকে অনোমাটোপিয়া বলে। ক্লিয়ার? যেমন আমি যদি একটা উদাহরণ লিখি, এটা আসছে একবার পরীক্ষায়। দ্য ফ্ল্যাগ, পতাকা কিভাবে শব্দ করে? পতাকার শব্দ কি হয়?
স্যার পতাকা পরত পরত কি পরত পরত পথ পত পত শব্দ পথ করে জি দ্য ফ্ল্যাগ ফ্লাপড ফ্লাপ মানে পত পত শব্দ করে দ্য ফ্ল্যাগ ফ্লাপড ইন দ্য ইয়ার পতাকা বাতাসে পত পত শব্দ করে দেখেন তো এই সেন্টেন্সে পতাকার পত পত শব্দ আছে কিনা জি স্যার তাহলে ধ্বনি বা প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে কোনো সাবজেক্টের জি স্যার তাহলে এটা কিসের উদাহরণ ওনোমাটোপিয়া ওনোমাটোপিয়া যদি বলতাম এ ডগ ইজ বার্কিং ডগ মানে কি কুকুর কুকুর বা কুত্তা যাই বলে হ্যাঁ ইজ বার্কিং A dog is অন দ্য রোড কুকুর রাস্তায় কি করতেছে ঘেউ 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 করতে তা গেউ ঘেউ গেউ ঘেউ তাহলে করতেছে কুকুরের যে ধ্বনি বা প্রতিধ্বনি কুকুরের যে ঘেউ ঘেউ শব্দ সেন্টেন্সে আছে কিনা জি স্যার আসে স্যার তাহলে এটা কিসের উদাহরণ হবে অনোমেটোপিয়া অনোমাটোপিয়া ঠিক আছে যদি বলতাম দ্য ক্যাট সরি কি লিখলাম দ্য ক্যাট ডিড বিড়াল করেছিল বিড়াল কি শব্দ করে মিয়াও ম্যাও দেন ম্যাও তাহলে বিড়ালের মেউ মেউ শব্দ সেন্টেন্সে আছে আছে কিনা আসে স্যার কিসের উদাহরণ অনোমেটোপিয়া অনোমাটোপিয়া এই 10টা টার্ম কি বুঝছেন সবাই জি স্যার এবার বাকি কয়েকটা ছোট ছোট টার্ম ছিল বের করেন তো কি কি আছে আচ্ছা কারোর কাছে কি লেখা আছে জি স্যার আচ্ছা তাহলে আপনি বলেন আমি জাস্ট লিখি এখানে আর ব্যাক করার দরকার নাই Comedy, tragedy, আচ্ছা আমি একটা একটা করে বলেন কমেডি কমিটি তো বুঝেন কোনো কিছুর যাই হোক হ্যাপি এন্ডিং কষ্ট হোক দুঃখ হোক যাই হোক কোন লাস্টে শেষ হবে মিলন দিয়ে হ্যাপি এন্ডিং ক্লিয়ার কিনা তার সাথে প্রেম করার পরে যদি যত ঝামেলাই হোক লাস্টে যদি বিয়ে হয় সেটা কি হয় কমেডি না ট্র্যাজেডি এটা হচ্ছে কমেডি স্যার হ্যাপি এন্ডিং কে বলছেন ট্র্যাজেডি কেন ট্রাজেডি হবে মিলে বন্ধন হয়ে গেলে তো হ্যাপি এন্ডিং তারপরে ট্রাজেডিটা শুরু স্যার বিয়ে মানেই তো বিয়ের ট্র্যাজেডি পরে আমার কাছে। সবসময় হ্যাপি হওয়া যায় না স্যার কত বুদ্ধি হ্যাঁ বলেন কার কি মতামত আছে যাই হোক তাহলে কোনো কিছু যদি হ্যাপি এন্ডিং হয় যেমন আপনি যদি অনেক কষ্ট করে যদি বিসিএস ক্যাডার হতে পারেন যাই কষ্ট হোক 2 বছর লাগুক 5 বছর লাগুক তাহলে সেটা কি মধ্যে পড়বে কমেডি হবে মধ্যে পড়বে স্যার ট্র্যাজেডি ট্র্যাজেডি কি মিলন হবে না বিচ্ছেদ হবে বিচ্ছেদ বিচ্ছেদ হবে যদি অনেক কষ্ট করে আল্লাহ না করে কোনো চাকরি না হয় তাহলে সেটা কি হবে কমেডি না স্যার ট্র্যাজেডি ডাউনফল হবে আর কি এখানে যদি ট্রাজেডি প্রেম করে যদি বিয়ে না হয় তাহলে কি হবে স্যার ট্র্যাজেডি হবে ট্র্যাজেডি তাহলে কি লিখতে পারেন স্যাড এন্ডিং স্যাড এন্ডিং আনহ্যাপি এন্ডিং হ্যাঁ আনহ্যাপি এন্ডিং দেন যা ইচ্ছা দিয়ে দেন তাহলে কোনো কিছু যদি হ্যাপি এন্ডিং হয় হ্যাপি এন্ডিং হলে মাস্ট কি হবে কমেডি আর যদি স্যাড এন্ডিং হয় ট্র্যাজেডি ট্র্যাজেডি তারপর কি টার্ম কি ছিল বলেন তো একজন আমি আর যাবো না এখানে Irony, এপিক 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 এপিকটা কি ছিল লং ন্যারেটিভ পোয়েট গুড ভেরি গুড দীর্ঘ বর্ণনামূলক কবিতা এটা আমি এ ক্লাসে লং অনেকবার বলছি ন্যারেটিভ পোয়েম Poem. জান্নাতুল ফেরদৌস এখানে আজান দিচ্ছে শোনা যাচ্ছে ক্লিয়ার তাহলে দীর্ঘ বর্ণনামূলক কবিতাকে কি বলে এপিক এপিক আর ছোট Long কবিতাকে narrative. কি বলে পোয়েম স্টোরি স্যার Poem. আমি একটা শব্দ লিখেন অডি লিখেন তো অডি মানে লিখি নাই অডটাও লিখে রাখেন অড স্টার্টিং উইথ অড কবিতা একটা কবিতা স্টার্টিং উইথ গ্রিফ এমন কবিতা যে কবিতা শুরু হবে দুঃখ দিয়ে
ends up with but ends with consolation. তাহলে এমন কবিতা যে কবিতা শুরু হয় দুঃখ দিয়ে আর শেষ হয় সান্ত্বনা দিয়ে সেই কবিতাকে গ্রামারে কি বলে, সরি লিটারেচারে কি বলে? অডি বা অড বলে। Already. আর দীর্ঘ বর্ণনামূলক কবিতা তাকে কি বলে? Epic. ইপিক বলে স্যার তাহলে অডি কি, কবিতা, গল্প না নাটক? কবিতা। কবিতা। ওই কবিতাগুলো শুরু হয় কি দিয়ে? দুঃখ দুঃখ দিয়ে। শেষ হয় কি দিয়ে? স্যার এটা উইলিয়াম ওর্ডসওয়ার্থের ওইখানে বলছিলেন না একবার, হ্যাঁ বলছিলাম পয়েম একবার, রাইট। হ্যাঁ বলছিলাম। ইমেচুরিটি অবধি। হ্যাঁ রাইট বলছিলাম। অডি পরে সনেট লিখেন, সনেট মানে আমি লিখে নাই, যেহেতু টার্ম আছে লিখে রাখি। সনেট কত লাইনের কবিতা? 14 লাইনে স্যার 14 লাইন। কয়ভাবে? 14 এমবাবিক পেন্টামিটার লাইন্স। দুই ভাগে বিভক্ত, অষ্টক আর ষষ্ঠক। প্রথম অষ্টক হলো সূচনা, লাস্ট হলো একটা পরিণতি। তাহলে 14 লাইনের কবিতাকে কি হয়? আইম্বিক পেন্টামিটার মেনটেন করে। তাহলে প্রথম 14 লাইনের 14 লাইনের কবিতাকে কি বলা হয়? সনেট বলে স্যার সনেট। আর যে কবিতা দুঃখ দিয়ে শুরু হয় সান্ত্বনা দিয়ে শেষ হয় তাকে কি বলে? ওড বলে স্যার ওড আর দীর্ঘ বর্ণনামূলক কবিতা ইপিক বলে আর ছোট কবিতা পোয়েম। ছোট কত পয়েম অনেকগুলো কবিতা মিলালে কি হয়? Poems. কাব্যগ্রন্থ, পোয়েট্রি। Poetry. কাব্যগ্রন্থ। তারপরে বলেন কি কি লিখলাম এরপরে বলেন। এলিজি। এ পোয়েম একটা কবিতা, রিটেন রচিত হয় ফর দ্য ডিয়ারেস্ট আর নিয়ারেস্ট ওয়ান। অন দ্য মেমোরি অফ সামওয়ান। হ্যাঁ স্যার তাহলে কারো স্মৃতির উদ্দেশ্যে যদি কোনো কবিতা রচিত হয় তাকে কি বলা হয়? তাকে ইলিজি বলা হয়। এটা আমরা বলছিলাম ক্লাসে, ঠিক আছে। তাহলে এটা ওয়ান কাইন্ড অফ কবিতা, এলিজিও ওয়ান কাইন্ড অফ কবিতা, যে কবিতা কেউ মারা গেলে কারো স্মৃতি উদ্দেশ্যে রচিত হয়। পরের টার্ম কি? Irony. আইরনি। আইরনি হলো, খেয়াল করেন, দ্রুত শেষ করে দিব, ডিফারেন্স বিটুইন expectation and reality। হ্যাঁ, প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে পার্থক্য। আপনি চাচ্ছেন একরকম, হচ্ছে একরকম, তাকে বলা হয় আইরনি। তো আপনি চাইছিলেন হয়তো আজকে দুপুরে বিরিয়ানি স্যার খাইবেন। এটা কি হয় ওয়ান থিংস ইজ প্রেজেন্টেড বাট অ্যানাদার থিংস ইজ ইন্ডিকেটেড স্যার এটা কি আইরনি? এটা হলো বইয়ের ভাষা, আপনি যেটা বলছেন বই এরকম লেখা আছে, মুখস্থ বিদ্যা। সহজ কথা, চাচ্ছেন একরকম, হচ্ছে একরকম। আপনি চাইলেন বিসিএস ক্যাডার হতে, হয়ে গেলেন প্রাইমারি স্কুলের টিচার, আইরনি। আপনি চাইছিলেন প্রেম করতে, বিয়ে করতে, বাবা মা জোর করে বিয়ে দিয়েছে, এটা বিয়ের আইরনি। চাইছিলেন দুপুরে বিরিয়ানি খাইতে, খাইলেন আলু ভর্তার ডাল, এটা খাওয়ার আইরনি। ঠিক আছে, তাহলে চাবেন একরকম, হবে আরেক রকম, তাকে কি বলা হয়? Irony. আইরনিটা কি বিদ্রূপ? না না, বিদ্যুৎ না, এটা তো স্যাটায়ার। পরে লিখবো, স্যাটায়ার লিখেন। চাওয়া এবং পাওয়া। স্যাটায়ার, আইরনের পরে হলো স্যাটায়ার। স্যাটায়ার কিন্তু ভালো। স্যাটায়ার হলো টু রিডিকিউল সামওয়ান, কাউকে বিদ্রূপ করা। কি লিখলাম বানানো? ফর কারেকশন। তাহলে আমরা কাউকে অনেক যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, যাই হোক, কাউকে হালকা বিদ্রূপ করা। কেন বিদ্রূপ করবো? তাকে সংশোধন করার জন্য। তাহলে স্যাটায়ার ভালো না খারাপ? ভালো। ভালো। বেশি বিদ্রূপ করা যাবে না, অল্প বিদ্রূপ করবো? অল্প। আমরা অনেক সময় আমার বন্ধু, আত্মীয় স্বজন অনেকে হালকা বিদ্রূপ করে কথা বলি না, যাতে সে নিজের সংশোধন করে নেয়, তাকে কি বলা হয়? কথা। হ্যাঁ, Satire. স্যার আরেকটা আছে হলো ল্যাম্পুন, এটা আমরা লিখি নাই কিন্তু লিখে রাখেন, ল্যাম্পুন। ল্যাম্পুন হলো এক্সট্রিম স্যাটায়ার, এটা বিদ্রূপ কিন্তু চরম লেভেলের বিদ্রূপ, এটা আবার খারাপ। কাউকে তীব্র বিদ্রূপ করা। আমরা অনেক সময় বলি না, তোরে দিয়ে কিছুই হবে না, এটা কি স্যাটায়ার থাকে না, বিদ্রূপ হয়ে যায়, চরম লেভেলের স্যাটায়ার হয়ে যায়। স্যার ল্যাম্পন হয়ে যায় এটা আর কি চরম পর্যায়ের।
হ্যাঁ, কোনো কিছু চরম পর্যায়ে যদি চলে যায়, কাউকে যদি তীব্র লেভেলে ব্যঙ্গ করা হয়, সেটাকে আর স্যাটায়ার থাকে না, সেটা কি হয়? ল্যাম্পন। ল্যাম্পন LAMPON। তাহলে স্যাটায়ার ভালো, স্যাটায়ার ভালো না খারাপ? স্যাটার খারাপ ভালো। স্যার ভালো। ভালো আর স্যাটার ভালো ল্যাম্পন খারাপ ল্যাম্পন খারাপ। ল্যাম্পন ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার স্যার স্যাটারটা কি আবার কারেকশন করে দিবে, মানে হচ্ছে যখন বিদ্রুপ করবে তখন কি আবার কারেকশন করবে, এরকম বোঝায়? না না, স্যাটায়ার মানে হলো আপনি কাউরে বিদ্রুপ করতেছেন, বিদ্রুপ করার উদ্দেশ্য হলো তাকে সংশোধন করে দেওয়া। ও জি স্যার, জি স্যার, বুঝতে ঠিক পারছি, আছে। থ্যাংক ইউ। আর ল্যাম্পুনটা হলো বিদ্রুপ করবেন চরম লেভেলে, সংশোধন করার কোনো সুযোগ নেই, একেবারে শেষ করে দেওয়া, মানে মেন্টাল টর্চার, মানসিক টর্চার যাকে বলে। অনেক কথাবার্তা এমন ভাবে কথা বলে না, মানসিক টর্চারের পর্যায়ে চলে যায়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার অনেকে সুইসাইডও করে এই কারণে হ্যাঁ, সুসাইডও করে। হ্যাঁ, জুইয়ের বেশ ভালো অভিজ্ঞতা, জুই বড়াই না, একবারই 12ই। স্যার একটা স্যার আইরনির এক্সাম্পল দিলে একটু ভালো হতো। আইরনির আমি তো অনেকগুলাই বললাম, যে চাচ্ছেন একরকম হচ্ছে একরকম। বাস্তব উদাহরণ স্যার স্যার যেমন আসিফদের আসিফদের উদাহরণটাই যথেষ্ট স্যার। জোনাথন সুইফট, হ্যাঁ বলেন। স্যার আসিফদের উদাহরণটাই যথেষ্ট স্যার। হ্যাঁ, চাইছিল কোঠা, পেয়ে গেল মন্ত্রী। স্যার হ্যাঁ বলেন। এই যে শেষে যেগুলো লিখিয়ে দিচ্ছেন স্যার, এগুলা কি মানে এটা মানে কি বুঝায়, এরকম আসবে, এরকম এই যে যেটা স্যাড এন্ডিং কোনটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাপি রাইট, এন্ডিং জোর কোনটা, প্রশ্ন এরকম? থাকলো হোয়াট ইজ কমেডি, হোয়াট ইজ ট্র্যাজেডি, ও হোয়াট ইজ জি জি এপিক, স্যার, সেই জন্য লিখতেছি। ঠিক আছে। জি আর আগে স্যার, এগুলো একটা ব্যাখ্যা সহ লিখছি, এগুলো নাই। জি স্যার। পরের টার্ম কি ছিল? স্যার ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স হলো আস্তে আস্তে উপরের দিকে ওঠা, অ্যাসেন্ডিং অর্ডার। লোয়েস্ট টু হাইয়েস্ট, নিচ থেকে উপরের দিকে ওঠা। পরেরটা ছিল মানে অ্যান্টি ক্লাইম্যাক্স, আমি লিখে নিই পরে বলতেছি একসাথে। অ্যান্টি ক্লাইম্যাক্স হলো নিচের দিকে অবনতি, পতন, ডিসেন্ডিং অর্ডার, আস্তে আস্তে পতন হয় যেটা, ডিসেন্ডিং অর্ডার। এটা কি হবে, লোয়েস্ট টু হাইয়েস্ট না হাইয়েস্ট টু লোয়েস্ট? হাইয়েস্ট টু লোয়েস্ট। হাইয়েস্ট টু Yes, লোয়েস্ট। sir. তাহলে যেমন আগে এসএসসি পাস করলেন, তারপর এইচএসসি, তারপর অনার্স মাস্টার্স, সেটা হলো ক্লাইম্যাক্স। যেমন আপনি কারোর সাথে দেখা করলেন, কোনো মেয়ের সাথে দেখা হলো, ভালো লাগলো, প্রেম করলেন, দুজনে এনগেজ হলো, বিয়ে করলেন, তাহলে আস্তে আস্তে আগাইছেন, এটা কি হবে? Lowest to highest মানে climax, sir. সেটাই ক্লাইম্যাক্স। মনে করলেন কারোর সাথে আপনার বিয়ে হলো, তার সাথে ঝগড়াঝাটি শুরু করলেন, আলাদা থাকা শুরু করলেন, লাস্টে ডিভোর্স হয়ে গেল, কি হবে Anti, এটা? অ্যান্টি anti ক্লাইম্যাক্স। climax. ক্লাইম্যাক্স হলো আস্তে আস্তে ওঠা, আর অ্যান্টি ক্লাইম্যাক্স হলো ঠাস করে পড়ে যাওয়া। উপর যেমন থেকে নিচের দিকে ওঠা। যেমন বাংলাদেশ সরকার আগে যে সরকার ছিল, এটা ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স? স্যার ওনার প্রথমটা ছিল অ্যান্টি ক্লাইম্যাক্স, অ্যান্টি স্যার। ক্লাইম্যাক্স। আর এই যারা ক্ষমতায় আছে, শেষেরটা এদের তাদের উন্নতি কি তারা হবে? চেষ্টা হচ্ছে এখন ক্লাইম্যাক্স। 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 ঠিক আছে। পরের টার্ম কি আছে, আর আছে কিছু? জি স্যার, ক্যাপ্সিস। ক্যাথারসিস। গুড। ক্যাথারসিস একটা ভালো জিনিস। ক্যাথারসিস হলো হঠাৎ পতন, কোনো পূর্বাভাস নাই, হঠাৎ ঠাস করে পড়ে যাওয়া, সাডেন ট্রাজিক ফলো। সাডেন ট্রাজিক ফলো। যেমন দেখেন অনেক সুস্থ মানুষ, কোনো শেখ রোগ নাই, হাসিনার শোক দেশ নাই, পালানো। কিচ্ছু নাই, হঠাৎ ঠাস করে মরে মরে যায়, হয় না এরকম? আসলে যেমন বিগত সরকারের কোনো সম্ভাবনাই ছিল না যে হাসিনা হঠাৎ এরকম ঠাস করে পড়ে যাবে। ক্যাথারসিস। যেমন স্যার মনে আমি ভাবছিলাম উনি একেবারে 2050 পর্যন্ত থাকবেন, কিন্তু এটা একেবারে বিশ্বাস করতে পারছি না স্যার, যেদিন উনি নেমে গেছে এটা একেবারে স্যার স্যাড এন্ডিং। বিশ্বাসই করতে পারি না উনি যে এত তাড়াতাড়ি স্যার দেশ ছেড়ে চলে যাবেন। আপনি মানে মিষ্টি খাইছিলেন, রাইট? মিষ্টি খাই নাই, চকলেট খাইছি। মনে করেন একজন অনেক ভালো স্টুডেন্ট, তার অনেক ভালো ভালো চাকরি পাওয়া উচিত, কিন্তু দেখা গেল জীবনে কোনো চাকরি পাইলো না, সেটা কি হবে? ক্যাথারসিস হলো ঠাস করে পড়ে যাও, কোনো পূর্বাভাস নাই, কোনো লক্ষণ নাই, কোনো সূচনা নাই, কোনো কিছু না বলে ঠাস করে অবনতি, সেটা কি হবে? ক্যাথারসিস। তাহলে এই ক্লাসটা আরেকবার একটু রিপিট করেন, আজকে এতটুকু থাকবে, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, না থাকলে শেষ। স্যার অ্যালিগরি সম্পর্কে যদি একটু বলতেন। অ্যালিগরি আসে না পরীক্ষায়। অ্যালিগরি হলো কি,
রূপকধর্মী কথা, ঠিক আছে। অ্যালিগরি মানে আপনি বইয়ে আছে একরকম, যেমন এডমন্ড স্পেন্সারের কোনটা আছে, দা বিখ্যাত এপিক কোনটা, মহাকাব্য? স্যার চাকরি না পাওয়ারটা কি বললেন, ক্যাথারসিস? মানে ওরা অনেক ভালো চাকরি পাওয়ার কথা ছিল কিন্তু কোনো চাকরি পাইলো না, সেটা হলো ক্যাথারসিস, জি স্যার। ঠিক আছে। অ্যালিগরি হলো রূপকধর্মী কথা, মানে সেন্টেন্সে আছে একরকম, যেমন স্যার, কি চাকরি বলে পাইলো না, এটা কি আয়রনির মধ্যেও যাবে না? যে হ্যাঁ অবশ্যই আশা যাবে। করছিল একটা ওইটা। হ্যাঁ আমি তাহলে তা দুটো বলিনি, আমি দুটো বলছি মানে কেন খুব ভালো স্টুডেন্ট, প্রচুর ভালো স্টুডেন্ট, তার সব চাকরি পাওয়া উচিত। কিন্তু হ্যাঁ। মনে করেন একটা স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো পড়ালেখা করে, হঠাৎ প্রেম করে একটা ছ্যাঁকা খাইলো, কিছু উদাহরণ হয়ে যাবে? ও, তাহলে এটা ক্যাটাস্ট্রফিক বলা যায়। ছ্যাঁকাটাকে খেয়ে 4-5 বছর পড়ালেখা নাই, ও, ঠিক আছে, ঠাস করে পড়ে যাওয়া। আর গালিভার আচ্ছা। ট্রাভেলস তো একটা অ্যালিগরি না, রাজনৈতিক ইস্যু নিয়ে হ্যাঁ বোঝায় গ্যালিভার্স কিন্তু ট্রাভেল অ্যালিগরি, কারণ গ্যালিভার্স ট্রাভেলে অনেকে মনে করে কি এটা কমেডি, এখানে অনেক মজা টজা আছে, কিন্তু না, এখানে ইনডিরেক্ট অনেক কথাবার্তা আছে। তাহলে রাজনৈতিক ইস্যু নিয়ে হ্যাঁ আলোচনা। রাজনৈতিক ইস্যু নিয়ে, যেমন আপনার ফ্রন্ট লাইনে বলতেছে একরকম কিন্তু ব্যাক লাইনে আরো অনেক ইনডিরেক্ট মিনিং থাকে, সেটা হলো অ্যালিগরি। হুম, জি স্যার। যেমন জন বানিয়ান পিলগ্রিমস প্রোগ্রেস আছে না, পিলগ্রিমস প্রোগ্রেস জন বানিয়ানের বিখ্যাত ডায়লগ ছিল যে ইন প্রেয়ার ইট ইজ বেটার টু হ্যাভ এ হার্ট উইদাউট ওয়ার্ডস দ্যান ওয়ার্ডস উইদাউট এ হার্ট। পিলগ্রিমস প্রোগ্রেসের মূল থিম কি? ইভেল আর গুড, ইভেল আর গুড, খারাপ আর ভালো। ইভেল আর গুড নর্মালি বোঝাচ্ছে, কিন্তু ইভেল আর গুড মানে ব্যাক সাইডে বোঝাচ্ছে ধর্মচর্চা, ঠিক আছে। তাহলে সরাসরি পড়লে একরকম কিন্তু ব্যাক সাইডে আরো অনেক মিনিং থাকে, সেটা কিসের উদাহরণ? অ্যালিগরি, ঠিক আছে। আর স্যার অ্যালুশন, আর অ্যালুশন হলো মানে কোনো ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ব্যক্তিত্বকে কারোর সাথে জোড়া দেওয়া। না বলি না, তুমি মনে হয় রোমিওর মতো কাজ করতেছো, রোমিও তো একটা ক্যারেক্টার উইলিয়াম শেক্সপিয়ারের, তাহলে রোমিও একরকম কিন্তু রোমিওকে কারোর সাথে জোড়া দিলাম, সেটা হয়ে গেল অ্যালুশন, পরোক্ষভাবে উল্লেখ করা। হ্যাঁ বলেন। স্যার ফার্স্টটা কি প্রহসন, বাংলা প্রহসনের মতো কাজ প্রহসন, করে? ঠাট্টা, ঠাট্টা তামাশা, এটা জি মোর দ্যান স্যাটার। স্যার। ফার্সের কোনো উদ্দেশ্য নাই, ফার্সের উদ্দেশ্য হলো জাস্ট বয়েসারাস অ্যাক্টিভিটিস, আনন্দ, হইচই করা, বিড়ি খাওয়া, চা খাওয়া, গল্প করা, মদ খাওয়া একসাথে, এটা হলো ফার্স। এটার কোনো পারপাস নাই। ফার্স খারাপ কিন্তু স্যাটার ভালো। জি স্যার। স্যার চার লাইনের কবিতাকে কি বলা হয়? কোনটা? 4 লাইনের কোনো কবিতাকে এক কথায় কি 4 লাইন বলা না, হয়? 5 লাইনের কবিতা, লিমেরিক 5 বলে। লাইনের। হ্যাঁ 5 লাইনের কবিতা, এই ফানি পোয়েমস অফ 5 লাইন্স। বিখ্যাত একটা লাইন ছিল এডওয়ার্ড লিয়ারের একটা বিখ্যাত কবিতা ছিল, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান উইথ এ বিয়ার্ড হু সেড ইট ইজ জাস্ট অ্যাজ আই ফিয়ার্ড, 2 hens and a lark, 4 larks and a wren, they all build their nests in my head. তাহলে সবাই আমার মাথায় কি করছিল? বাসা বাঁধছিল। তাহলে 5 লাইনের মজার কবিতাকে বলে লিমেরিক, ঠিক আছে। জি বলে স্যার। আসে না পরীক্ষায়। কারো কোনো সে আছে? আর না থাকলে আজকে এতটুকু নাই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।